পুতুল নাচের ইতিকথা। আমরা সবাই জানি মানিক বন্দ্যোপাধ্যায়ের একটা কালজয়ী সৃষ্টি। যেই বাঙালিরা সাহিত্য ভালোবাসে তারা এই গল্পটা পড়েনি বা এই গল্পটা সম্বন্ধে জানে না, এরকম বাঙালি কিন্তু আজকের দিনে আপনি খুঁজে পাবেন না। সেই গল্পটার উপরেই বেস করে বানানো হয়েছে এই সিনেমাটা, যে সিনেমাটার নামটাও রাখা হয়েছে গল্পের নামেই, পুতুল নাচের ইতিকথা, ডাইরেক্টেড বাই সুমন মুখোপাধ্যায়, যার চতুরঙ্গ বলি, মহানগর কলকাতা বলি, হারবার্ট বলি, প্রত্যেকবার দর্শকের মন জয় করতে পেরেছে। এই সিনেমাটাও কি দর্শকের মন জয় করতে পারলো না এই নিয়েই কথা বলবো এই ভিডিওতে। তার আগে এর গল্পটা একটু ছোট্ট করে আপনাদেরকে বলে দিই, একদম সিম্পল ভাবে যদি গল্পটা বোঝাই, কারণ গল্পটা এমনিতে কিন্তু খুব সিম্পল। গল্পটা হচ্ছে, গ্রামে একটা ডাক্তার আছে যে শহরে পড়াশোনা করে এসছে, গ্রামে সে তার বাবার বাড়িতে থাকে এবং গ্রামে সে কিছুদিন কাটাবে এবং তারপরে তার প্ল্যান যে তারপরে সে শহরে চলে যাবে, সেখানে গিয়ে সে প্র্যাকটিস করবে এবং তার জীবনকে উন্নত করবে। এইবার সে গ্রামে থাকতে থাকতে, গ্রামের লোকের সেবা করতে করতে গ্রাম থেকে আলটিমেটলি বেরোতে পারছে না। সে অনেক চেষ্টা করছে গ্রাম থেকে বেরোনোর, কিন্তু সে কোনোভাবেই গ্রাম থেকে বেরোতে পারছে না। এদিকে তার ইচ্ছাও নেই যে সে গ্রামে থাকবে, সে সবসময় গ্রামের বাইরে যেতে চাইছে। এই পোড়া গ্রামে তার আর মন বসছে না। আলটিমেটলি ডাক্তার কি গ্রামের বাইরে যেতে পারবে, তার স্বপ্নকে পূরণ করতে পারবে, নাকি সারা জীবন সে এই গ্রামেই আটকে পড়ে থাকবে? এই নিয়েই এই গোটা সিনেমাটা। এইবার যদি এর পজিটিভ দিক আর নেগেটিভ দিক নিয়ে কথা বলি, প্রথমত না যেটা নিয়ে কথা বলতে হয় সেটা হচ্ছে এর গল্প। মানিক বন্দ্যোপাধ্যায় এমন একটা গল্প সৃষ্টি করে গেছে, মানে যেটা আপনি শুধু গল্পটাকে তুলে যদি একটা সিনেমা বানিয়ে দেন তাহলেই সেটা লোক হা করে বসে দেখবে, কারণ গল্পটার মধ্যে সেই জোরটা আছে, ক্যারেক্টারিস্টিক গুলোর মধ্যে সেই জোরটা আছে, ক্যারেক্টার গুলোকে সেইভাবে লেখা হয়েছে যাতে মানুষের সঙ্গে সেই বন্ডিংটা ক্যারেক্টার গুলো তৈরি করতে পারে। গল্পটা এত অসাধারণ, দেখতে দেখতে গল্পটার মধ্যে কখন যে আপনি হারিয়ে যাবেন সেটা আপনি নিজেই বুঝতে পারবেন না। যারা যারা পড়েছেন গল্পটা তাদের মনে হবে যে পড়া গল্পটাই যেন আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি। এবং গল্পটা অসাধারণ ভাবে লেখা, কালজয়ী সৃষ্টি। এবং প্রত্যেকটা যে বললাম, যেই বাঙালি সাহিত্য ভালোবাসে তারা প্রত্যেকেই হয়তো এই গল্পটা কখনো না কখনো পড়েছে। তো গল্পটা ইটসেলফ খুব ভালো। এবং এরকম ধরনের গল্পের আরেকটা বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে এই ধরনের গল্প না কখনো পুরনো হয় না। আজকের দিনেও আপনি যদি গল্পটা নিয়ে ভাবেন তাহলে দেখবেন যে আজকেও গল্পটা প্রাসঙ্গিক। আমাদের জীবনের কথাই আপনি যদি ভাবেন, এই যে আমাদেরও মাঝে মাঝে মনে হয় যে আমরা না আমাদের জীবনটাকে নিজের ইচ্ছা মতো বাঁচতে পারছি না। আমাদের জীবনের সুতো নিশ্চয়ই কারোর হাতে আছে, যারা আমাদেরকে পরিচালনা করছে, যারা আমাদেরকে পুতুল নাচের মতো নাচাচ্ছে। এবং সেই জিনিসটা আজকের দিনেও রিলেটেবল। আজকেও কত মানুষ কত স্বপ্ন দেখে, সব কি পূরণ হয়? বা কত মানুষের এরকম মনে হয় দিনের শেষে যে ভাই সারাদিন তো লোকের ইশারাতেই নেচে গেলাম, নিজের জীবনটাকে উপভোগ করলাম কখন? এই যে জিনিসগুলো সেগুলো আজকের দিনেও প্রাসঙ্গিক, এবং সেই জন্যই এই গল্পগুলো না কোনোদিন পুরনো হয় না। এবং আপনি দেখবেন অনেক সময় কি হয়, যখন একটা গল্পকে, সাহিত্যের গল্পকে যখন একটা সিনেমাতে কনভার্ট করা হয় তখন অনেক কিছু বদল করা হয়। কেন? সেটা সময়ের জন্য হতে পারে, সেটা মানে যে আমাদের দর্শক তাদের রুচির পরিবর্তন হয় সেইটার জন্য হতে পারে, যুগের সাথে তাল মেলাবো বলে সেখানে কিছু পরিবর্তন করা হতে পারে। এই পরিবর্তনের জন্য না অনেক সময় কি হয়, গল্পের যে মেন এসেন্সটা, কোর এসেন্সটা, সেটা মরে যায়। কিন্তু এই গল্পের সাথে সেই জিনিসটা হয় না, এসেন্সটা বজায় থাকে। ওই যে বললাম, যেটা আপনি বইতে পড়েছেন সেটাই যেন আপনি স্ক্রিনে দেখতে পাবেন। জিনিসটাকে এত ভালোভাবে হ্যান্ডেল করা হয়েছে। এবং এখানে কিছু কমেডি পোর্শন, খুব কমেডি নেই কিন্তু কমেডিগুলো সিচুয়েশনাল, ভালো লাগে। কমেডিগুলো যেই যেই জায়গায় আসছে সেই জায়গায় কিন্তু আপনাকে মজা দিতে পারে। এবং অনেক সময় কি হয় জানেন তো, যখন এত বড় সিনেমা হয়, প্রায় 2 ঘন্টা 15-16 মিনিটের রানিং লেন্থের সিনেমাটা, খুব ছোট সিনেমা সেটা আমি বলতে পারবো না। এবং সিনেমাটা না স্লো পেসের সিনেমা, এবং অনেক সময় হতে পারে আমরা ভাবতে পারি যে 2 ঘন্টা 15 মিনিট স্লো পেসের সিনেমা কতটা ভালো লাগবে লাগবে না, মানে এঙ্গেজ করতে পারবে কি পারবে না, সেগুলো নিয়ে দর্শকের মাথায় একটা প্রশ্ন থাকে। কিন্তু এখানে মানে রানিং লেন্থটা ফিল হয় না, আপনার ভালো লাগে দেখতে, আপনি ওই ক্যারেক্টার গুলোর সঙ্গে জুড়তে পারেন, সেই জন্যই রানিং লেন্থটা ফিল হয় না। সবসময় কিছু না কিছু হচ্ছে, স্লো পেসের মধ্যে হলেও ওই জার্নিটার সঙ্গে, যে ডাক্তারটা, সেই ডাক্তারটার জার্নিটার সঙ্গে আপনি কানেক্ট করতে পারেন। জিনিসটাকে এত সুন্দরভাবে করা হয়েছে। এবং এই সিনেমাটা যেভাবে ভিজুয়াল জিনিসপত্র আপনাকে দেখায় সেটা আউটস্ট্যান্ডিং। অ্যাস্থেটিক্যালি এই সিনেমাটা এতটা ভালো, এতটা পারফেক্ট মনে হয় যে মানে ওই যে আর্টিস্টিক ভ্যালু সেটা না কোথাও সিনেমাটার থেকে হারায় না।
সিম্পল একটা জায়গা দেখাচ্ছে, একটা বন জঙ্গল বা একটা পুকুর, একটা পানা, সেই জায়গাটাকেও এত সুন্দরভাবে ক্যাপচার করেছে। সেই জায়গাটা ভিজুয়ালি দেখতে খুব ভালো লাগে, স্টানিং লাগে। গ্রামের লোকজন সেই গ্রামটাকে যেভাবে ব্যবহার করেছে, সেই জিনিসগুলো খুব ভালো লাগে। অ্যাস্থেটিক্যালি খুব স্ট্রং, খুব সুন্দরভাবে জিনিসগুলোকে দেখানো। প্রত্যেকটা ফ্রেম যেন একটা করে গল্প বলছে, প্রত্যেকটা ফ্রেম আলাদা কথা বলছে, এবং ফ্রেমগুলো ওইভাবেই নেওয়া। জিনিসটা যতটা দেখতে ভালো লাগে না, সেটা না খুব মানে আপনি হারিয়ে যাবেন, আপনার মনে হবে আপনি বোধহয় গ্রামটাতেই আছেন, ওইখানকার লোকজনের সঙ্গেই বোধহয় আপনি আছেন। এতটা ভালো বন্ডিং তৈরি করতে পারে। এবং এই বন্ডিংটা হওয়ার আরেকটা কারণও আছে, সেটা হচ্ছে এই সিনেমাতে পারফরমেন্স। অনেক ভালো ভালো অ্যাক্টরদেরকে নেওয়া হয়েছে এবং প্রত্যেকে ফাটিয়ে পারফর্ম করেছে। এখানে সব থেকে ভালো পারফরমেন্স আমার যার লেগেছে সেটা হচ্ছে জয়া হাসান। অসাধারণ পারফর্ম করেছে প্রত্যেকটা জায়গায়। তার না ক্যারেক্টারের অনেকগুলো শেড ছিল, সে প্রত্যেকটা শেড যেভাবে দেখিয়েছে, সেই জিনিসগুলো না খুব ভালো লাগে দেখতে। এখানে কখনো তিনি রেগে যাচ্ছেন, কখনো তার মান হচ্ছে, অভিমান হচ্ছে, কখনো তার দুঃখ হচ্ছে, কখনো তিনি কারোর জন্য সবকিছু ছাড়তে রাজি আছেন, আবার কখনো সেই ক্যারেক্টারটাই সবকিছু ছেড়ে দিতে চাইছে, কিন্তু সেই লোকটার জন্য নয়। মানে কি বলতে চাইছে, আপনি গল্পটা পড়েছেন যদি, তাহলে আপনি বুঝতে পারবেন, বা যখন আপনি সিনেমাটা দেখবেন তখন আপনি ফিল করতে পারবেন যে একটা সময় ক্যারেক্টারটা একটা মানুষের জন্য সবকিছু করতে পারতো, আজকেও সে সবকিছু করছে, কিন্তু সেই মানুষটার জন্য সেই ফিলিংটা কোথাও মরে গেছে। এই যে এতগুলো শেড ক্যারেক্টারটার মধ্যে, সেই জিনিসগুলোকে যেভাবে দেখিয়েছে জয়া হাসান, আউটস্ট্যান্ডিং। আবিরদার কথা যদি বলি, প্রত্যেকটা জায়গায় তার প্রেজেন্সটা ফিল হয়। এই যে ডাক্তারটা যে গ্রামের বাইরে যেতে চাইছে, তার যে একটা স্ট্রাগল আছে, মেন্টালি সে যে লড়ছে জিনিসটার সাথে, সেই জিনিসটা, সেই স্ট্রাগলটা যখন দেখছে, বাকি সবাই এত ভালো লাইফ লিড করছে, সে এত পড়াশোনা জানে, তবুও এই গ্রামের মধ্যে পড়ে আছে, এই গ্রাম থেকে বেরোতে পারছে না। এই স্ট্রাগলটা, নিজের সঙ্গে লড়াইটা, সেটা আবিরদা তো ভালো করে ফুটিয়ে তুলেছে। আউটস্ট্যান্ডিং। শান্তিলাল বাবু বলি, অনন্যা দি বলি, প্রত্যেকে তার রোলে খুব ভালো। যতজন এখানে কাস্টে আছে, প্রত্যেকে তার পারফরমেন্সটা খুব ভালোভাবে দিয়েছে। এবং এই সিনেমাতে কিছু সুন্দর মুহূর্ত আছে যেগুলো না খুব সুন্দরভাবে উঠে আসে। সেটা একটা পণ্ডিতের হঠাৎই চলে যাওয়া হোক, অথবা একদম লাস্টে এসে একজন আরেকজনের থেকে আলাদা হয়ে যাচ্ছে, কিভাবে আলাদা হচ্ছে, সেই জিনিসগুলো, সেই জিনিসগুলো আপনাকে যেভাবে কানেক্ট করে, সেগুলো খুব ভালো। এবং মোমেন্টগুলো না উঠে আসে, ইমোশনালি আপনাকে গ্র্যাব করতে পারে। এই ক্যারেক্টারগুলো কি ভাবছে, কি বলতে চাইছে, সেই জিনিসগুলো না আপনি বুঝতে পারবেন। সেই কথাগুলো আপনার না বলা কথাগুলো আপনি বুঝতে পারবেন। সুন্দর একটা সিনেমা, খুব ভালো একটা সিনেমা। যেই সিনেমাটার গল্পটা এত ভালো, যেই সিনেমাটার গল্পটার এসেন্সটাকে নষ্ট করা হয়নি, যেই সিনেমাতে এত সুন্দরভাবে জিনিসটাকে প্রেজেন্ট করা হয়েছে, আর্টিস্টিক্যালি এত এত সুন্দরভাবে জিনিসটাকে প্রেজেন্ট করা হয়েছে, পারফরমেন্সেস এত ভালো, প্রত্যেকটা জায়গায় খুব সুন্দর এই সিনেমাটা। এই ছিল পুতুল নাচের ইতিকথা সিনেমাটার রিভিউ। যারা যারা দেখেছেন কমেন্ট করে জানান যে আপনাদের কিরকম লেগেছে। যারা যারা এখনো পর্যন্ত দেখেননি, যান গিয়ে দেখে আসুন। খুব সুন্দর একটা সিনেমা তৈরি করার চেষ্টা করা হয়েছে। এই ছিল রিভিউ। কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ ইট আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।